নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে কিন্তু আমি একটা রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখুন, প্রথমেই জলটা গরম হতে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমেই দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। এখন এখানে দিয়ে দিচ্ছি কিন্তু এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিছু গোলমরিচ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এরপর জলটা একবার ফোটার জন্য অপেক্ষা করে নেব। আর এদিকে আমি 500 গ্রামের মতো কিন্তু নিয়ে নিয়েছি বাসমতি চাল। এটাকে এখন 3-4 বার খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত জলের ঘোলা ভাবটা না কাটছে ততক্ষণ কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে। এরপর এটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। দেখুন, এদিকে কিন্তু জলটা আমার মোটামুটি একটু ফুটে উঠেছে। এখন এর মধ্যে কিন্তু দিয়ে দেব চালগুলো। চালটা আমার মোটামুটি 30 মিনিটের মতো কিন্তু ভিজিয়ে রাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু চালটা দিয়ে কিন্তু প্রথমে একেবারে হাই আছে 10 মিনিটের মতো চালটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তারপর একেবারে লো আঁচ করে পরে কিন্তু আবারও মোটামুটি 5-7 মিনিটের মতো চালটাকে হতে দিতে হবে। আর এই চালটাকে খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না, মোটামুটি 85%-এর মতন সেদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে ভাতটা। দেখুন, এই পর্যায়ে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে এটাকে ঠান্ডা হতে দিয়েছি। অবশ্যই কিন্তু এটাকে ঠান্ডা হতে দিতে হবে। আর এদিকে আমি কিছু রসুন আর আদা কুচিয়ে নিয়েছি, সেটাকে পেস্ট করে নেব। আর এখানে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ টক দই। এর মধ্যে এখন আমি 1 প্যাকেটের মতো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। 500 গ্রাম বাসমতি চালের জন্য কিন্তু এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলাটাই লাগবে। এটা কিন্তু যে 10 টাকার পাউচের প্যাকেটগুলো পাওয়া যায় সেইগুলো। সেটা দিয়ে এখন দইটার সাথে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। যদি এই পর্যায়ে মনে হয় মিশ্রণটা খুব বেশি গাঢ় হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে সামান্য পরিমাণ জল আপনারা অ্যাড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমার কিন্তু এখানে মনে হয়েছে মিশ্রণটা খুব বেশি গাঢ় হয়নি, সে কারণে আমি জলটা কিন্তু অ্যাড করিনি। এবারে চলে যাচ্ছি আমি মূল রান্নায়। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। এখানে কিন্তু অবশ্যই রিফাইন্ড অয়েলেই রান্নাটা করতে হবে। এখন তেলটা ভালো মতো করে গরম হওয়ার জন্য কিন্তু আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে কিন্তু আমার তেলটা মোটামুটি খুব ভালো মতো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু এখানে দিতেই হবে, না হলে কিন্তু ফ্লেভারটা সেরকম আসবে না। আজ কিন্তু বানিয়ে নিচ্ছি ভেজ বিরিয়ানি বা খুস্কা রাইস। তার জন্য কিন্তু এখানে ঘিটা ম্যান্ডেটরি, ঘিটা কিন্তু দিতেই হবে। আর চাইলে এখানে আপনারা সামান্য পরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা কিন্তু ব্যবহার করতেই হবে। আর এখানে দিয়ে দেবো কিন্তু এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু কুচিয়ে নিয়েছিলাম, সেটা এখন আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটার মধ্যে একটা সুন্দর কালার না চলে আসছে। একেবারে লাল করেও পেঁয়াজটাকে ভাজা যাবে না, আবার একদম কাঁচা কাঁচা রেখেও কিন্তু পেঁয়াজটাকে ভাজা যাবে না। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটার মধ্যে কালারটা চেঞ্জ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাই আছে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি বেরেস্তা বানাবো না, তাই বেরেস্তার মতো একদম কালচে কালার করে পেঁয়াজটাকে ভেজে ফেলবেন না। তবে অবশ্যই পেঁয়াজটাকে কিন্তু একটু লাল কালার করেই আমাদেরকে ভেজে নিতে হবে। দেখুন, এখানে পেঁয়াজটা মোটামুটি একটা কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকমভাবেই পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর একেবারে হাই আঁচেই কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আদা আর রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনটা কিন্তু খুব বেশি পরিমাণে এখানে দেওয়া যাবে না, খুব বেশি পরিমাণ দিয়ে দিলে কিন্তু আদা আর রসুনের একটা ফ্লেভার চলে আসবে, তখন কিন্তু এই রাইসটা খেতে খুব একটা ভালো লাগবে না। সেই কারণে কিন্তু এখানে মোটামুটি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিলেই হয়ে যাবে।
আদা রসুনের পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালো মতো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে না চলে যাচ্ছে। এখানে কিন্তু আমি একটা লঙ্কাও দিয়ে পরে পেস্ট করে নিয়েছিলাম, কারণ সামান্য একটু ঝাল হলে কিন্তু এটা খেতে ভীষণ টেস্ট লাগে, সেই কারণে কিন্তু এখানে আমি লঙ্কাটার ব্যবহার করেছি। আপনাদের যদি ঝালটা পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটাকে স্কিপ করে দিতে পারেন। দেখুন, আদা রসুনটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজটার কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জও হয়ে গেল। ঠিক এরকমভাবেই কিন্তু পেঁয়াজটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। এরপর আদা আর রসুনটাকেও খুব ভালো করে কষিয়ে নেব মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু আদা রসুনটা নিচ থেকে ধরে যাবে, সেক্ষেত্রে কিন্তু পোড়া পোড়া গন্ধ উঠবে। সেই কারণে 2-3 মিনিটের মতো খুব ভালো করে কিন্তু আদা রসুনটাকেও আমি কষিয়ে নিচ্ছি। এখানে রান্নাটা করতে করতে বলে রাখি, যারা যারা আমার চ্যানেল মুন সিম্পল কুকিং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না, তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম দই আর বিরিয়ানি মশলা দিয়ে, সেই মশলাটা দিয়েও কিন্তু খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু বাটিটা ধুয়ে মশলাটাকে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ জলই কিন্তু এখানে ব্যবহার করবেন, খুব বেশি পরিমাণ জল এখানে দিয়ে ফেলবেন না। দেখুন, সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু বাটিটা ধুয়ে আমি সেই জলটাকে এখানে একটুখানি দিয়ে দিয়েছি। এরপর এটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়িয়ে ভাজার কিন্তু প্রয়োজন নেই, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে একটুখানি ভেজে নিলেই কিন্তু এই মশলাটা কষানো হয়ে যাবে। কারণ যেহেতু এখানে শুধুমাত্র দই আর বিরিয়ানি মশলা আছে, সেই কারণে কিন্তু খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন এটা পড়বে না। জাস্ট যতটুকু পরিমাণ জল এখানে দেবেন সেই জলটা সামান্য পরিমাণ শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে একটুখানি ভেজে নিতে হবে। আমি এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে সুন্দরভাবে কিন্তু আমার তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর কিন্তু আমি এখানে দিয়ে দেব ভাতটা। তবে ভাতটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু চেক করে নেবেন ভাতটা যেন একেবারে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা না হওয়া ভাতটা দিলে কিন্তু এখানে চালগুলো ভেঙে যাবে, সেই কারণে ভাতটাকে অবশ্যই ঠান্ডা হওয়ার পর এখানে কিন্তু দিতে হবে। আর তারপর খুব হালকা হাতে কিন্তু মশলার সাথে ভাতটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এরকমভাবে কিন্তু আমি মশলার সাথে ভাতটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু অর্ধেকটা পরিমাণ ভাত এখানে আমি দিয়ে দেব, আর তারপর মশলাটার সাথে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। প্রথমে অর্ধেকটা ভাত দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু বাকি অর্ধেকটা ভাত এখানে আমি অ্যাড করে দেব। দেখুন, ঠিক এরকমভাবে হালকা ভাতটাকে তুলে তুলে কিন্তু আমি মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই হালকা হাতে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু ভাতের চালগুলো ভেঙে যাবে, সেক্ষেত্রে কিন্তু খাওয়ার সময় সেই টেস্টটা পাওয়া যাবে না। আর এই পর্যায়ে অবশ্যই কিন্তু লবণটা চেক করে নেবেন, যদি মনে হয় লবণটা কম হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে লবণটাকে অ্যাড করে দিতে পারেন। আমি চেক করে আমার মনে হয়েছে এখানে আমার আর লবণ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, সেই কারণে কিন্তু আর আমি এখানে লবণটা ব্যবহার করিনি। দেখুন, অর্ধেকটা ভাত দিয়ে কিন্তু খুব ভালো করে আমি নাড়িয়ে মিশিয়ে নিয়েছি চালটার সাথে মশলাটাকে। এরপর বাকি পুরো ভাতটা দিয়েও কিন্তু খুব ভালো করে মশলার সাথে আমি নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল আর 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। এই দুটো কিন্তু লাস্টে একটু দিতেই হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। আর খেতে কিন্তু এটা অসাধারণ লাগে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। খুব কম সময়ে চটজলদি বানিয়ে নেওয়ার মতন কিন্তু একটা ডিশ। এটা খেতে ভীষণ মজাদার হয়, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু হাত চেটে এই রেসিপিটা খাবে। এরপর আমি কিন্তু 10 মিনিটের জন্য একেবারে লো আঁচে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দেখুন, 10 মিনিট পর কিন্তু এটাকে আমি সার্ভ করে নিয়েছি চিকেনের সাথে।
আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।